অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের অফিস এবং অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি সংলগ্ন তৃণমূলের পার্টি অফিস, এই দুই জায়গাতে সিআইডি ঠিক মঙ্গলবার কিভাবে তারা পৌঁছে গেছে, তারা দফায় দফায় সেখানে আমরা দেখেছি যে সেখান থেকে ঠিক কি কি পাওয়া যায় সেই সমস্ত বিষয়গুলোর দিকে আমরা নজর রেখেছিলাম এবং সিআইডির তল্লাশি অভিযান চলেছে। আর এই সব কিছুর মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কি গ্রেপ্তারি আরও কি এগিয়ে আসছে এমন যেন প্রশ্ন ঘোরাফেরা করছে, আর কতক্ষণ পরে অ্যাকশন। আর এই সব কিছুর মধ্যে অভিজিৎ দাস ববির একটি অভিযোগ যা ঘিরে রাজ্য রাজনীতির নতুন করে একেবারে আলোচিত হচ্ছে। আমাদের সঙ্গে এই মুহূর্তে অভিজিৎ দাস ববি রয়েছেন, বিজেপি নেতা। আপনাকে স্বাগত জানাবো আরও একবার আজ তাক বাংলায়। অভিজিৎ বাবু, আপনি যেমনটাই বলছিলেন, আপনি থেকে আমি একটু জানতে চাইবো যে এই যে ভুরি ভুরি অভিযোগ, যে সময়কার ঘটনা আপনি বলছিলেন 2018 সালের ঘটনা, সে সময় পুলিশের ভূমিকাটা ঠিক কি ছিল? পুলিশের ভূমিকা বললাম তো, 5 মিনিট দূরে হচ্ছে কপাটার মোড় থেকে 5 মিনিট দূরে হচ্ছে ডায়মন্ড হারবার পুলিশ স্টেশন। তো সেখানকার আইসি চলে গেছে, সেকেন্ড অফিসার পুষ্পক বাবুকে ফোন করলাম, উনি বলছেন উপর থেকে পারমিশন না দিলে আমি ফোর্স নিয়ে যেতে পারি না। কার পারমিশন? এবং আমি সকলকে উপরে এলার ওনাদের কে আর উপরে রয়েছে, মানে একটা ডিজাইন করে ওরা অ্যাটাক করেছে। অভিজিৎ বাবু, আমি একটুখানি স্পেসিফিক্যালি জানতে চাইছি, এই যে পারমিশন গুলো কোন জায়গা থেকে আসতো? লালবাজার থেকে, কোথা থেকে, নাকি একদম পুরো সিএম এর দপ্তর থেকে, নাকি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে, কার থেকে? ডায়মন্ড পুলিশ ডিস্ট্রিক্টকে কন্ট্রোল করতো অভিষেক ব্যানার্জি। দেখুন, এখন খোলা মাঠে অনেকে অনেক বড় বড় কথা বলতে পারে, কিন্তু দাঁতে দাঁত চেপে লড়াই এলাকায় থেকে অভিষেকের চোখে চোখ রেখে সে লড়াইটা আমরা এখানকার লোকেরা করেছিলাম 2017, 18, 19, 20 এই 4 বছরে 21 পোস্ট ভায়োলেন্সে। তারপর তো আর কিছু তেমন কিছু হয়নি। তো এবং আমাকে ওরা, আমি যখন প্রথমে আমার গাড়ির মধ্যে দুজন মহিলা ছিল, তাদের দুজনকে ওরা করলো। আমাদের সুফল ঘাটু ছিল, ও ছুটে পালাতে গেল, ওর মাথায় ইটের বাড়ি মারলো। দীপেন চক্রবর্তী ছিল, তাকে ধরতে পারেনি ওরা। আর আমি ইচ্ছে করে পালাইনি কেন, কারণ আমার মনে হচ্ছিল আমি এমনি এসকেপিস্ট নই, আর যে আমি জেলা সভাপতি, আমি যদি চলে যাই অর্গানাইজেশন করে শেষ করে দেবে। এবং তারপরে ওরা আমাকে 8 ঘন্টা ধরে শুধু গরু পেটাপি দিয়েছে। ওদের হাতে সোর্ড ছিল, পিস্তল ছিল, একটা ছুরি নিয়ে আমার, যখন আমি সেন্সলেস হয়ে গেছিলাম, আমার পুরো কোমর থেকে নিচে অবধি আমার পুরো লিগামেন্ট সব চোট, পায়ে হাড়ে গোড়ালি হাড় ছিল খেয়ে গেছিল। সময়কার আমরা ছবিটা দেখাচ্ছি অভিজিৎ বাবু, আপনি হয়তো ছবিটা দেখে চিনতে পারবেন। কোন সময়ের ছবি, কত তারিখের ঘটনা, কি কি হয়েছিল যদি একটুখানি ব্রিফ করেন? আমার হয়তো 2018 সালে 21শে ডিসেম্বর আমি যখন সেন্সলেস হয়ে গেছি, ওরা আমার গাড়িটাকে পুরো চুরমার করে। তারপর আমি যখন জ্ঞানটা ফিরে, আমি কোনো রকমে হামাগুড়ি দিয়ে, আমি ওই দেখবেন ওইটা একটা সিঁড়ির উপরে আমি বসে আছি, কোনো বাড়ির দাবা আর কি, তার উপর বসে আমি তখন সাংবাদিকদের ফোন করি। তারপর বিভিন্ন সাংবাদিক আসে এবং প্রত্যেকটা সাংবাদিক টিভি মিডিয়া সেদিন কভারেজ করেছিল। এবং তারপরে আমি ওখানটায় স্থানীয় হসপিটালে যাই, আমি বুঝলাম এখানে থাকলে এটা আমাকে মেরেই দেবে। আমি তারপর ক্যালকাটা হসপিটালে আসি, এবং ওই যে পায়ের চিড় খেয়েছিল সেটা কয়েক মাস পরে ওই ফ্র্যাকচার হয়েছিল, ওইগুলো থেকে পরে গোড়ালির হাড়গুলো সব ওই টুকরো হয়ে যায়, এবং ভারত সেবাশ্রমের সঙ্গে আমার অপারেশন হয়, আর পায়ে প্লেট বসানো হয়, এবং কারোর সাহায্য ছাড়া আমি সিঁড়ি দিয়ে উঠতে পারি না। ওরা ভেবেছিল আমি মরেই গেছি, এবং সিসিটিভি বন্ধ করে পুরো অপারেশন করা হয়েছিল। রাস্তার ধারে মনে আছে যে 4 কোটি টাকা নাকি খরচ করে পুরো ডায়মন্ড হারবার রাস্তায় জুড়ে নাকি ওই সিসিটিভি লাগানো ছিল, মিডিয়া খুব প্রচার করেছিল, কিন্তু সেই সিসিটিভি টোটাল বন্ধ রাখা হয়েছিল যাতে কোনো এভিডেন্স না থাকে। এবং আমাদের ভেতরে কয়েকজন ছিল, আমাদের দলের ভেতরে, যারা ইনফরমেশন দিয়েছিল যে আমি যাব ওখানটায়, তো আছে সব আর কি। এবং তারপরে আমি যখন এফআইআর করি 25 তারিখে মেল পাঠাই, ওরা সেটাকে অ্যাকসেপ্ট করেনি। তারপর আমাকে ফোন করা হয়, অ্যাডিশনাল এসপি আমাকে ফোন করে বললেন যে আপনার অভিষেকের নাম্বার দিতে হবে। আমি দেবই না, ও 120B-তে ওকে আর সুমিতকে দিতেই হবে, কারণ ওরাই ওদের এটা পুরো কনস্পিরেসিতে আমাকে অ্যাটাকটা করা হয় আমার কাছে। অভিজিৎ বাবু, তাহলে কি এই কথাটা বলা যেতে পারে কার নামে কেস ফাইল হবে, কার নামে হবে না, সেটাও ঠিক করে দেওয়া হতো থানা থেকে? কার নামে অভিযোগপত্র লেখা হবে? নিত না তো। এখানটা কি হয়েছে 17, 18, 19 আপনাদের মিডিয়াতে খবরগুলো আসেইনি, আপনারা জানেনই না কি পরিস্থিতির মধ্যে রয়েছে। আপনি চিন্তা করতে পারছেন না যে ডায়মন্ড হারবারের মতো এত বড় জায়গা, যেখানে ডায়মন্ড হারবার রোডের, এবং যাকে ডায়মন্ড হারবার মডেল বলে যে মডেলকে তুলনা করা হয়, গোটা দেশের সঙ্গে তুলনা করা হয় যে ডায়মন্ড হারবার মডেলের, সেই ডায়মন্ড হারবার মডেলের পেছনে আসলে কি চলতো? তোলাবাজি, হ্যাঁ, গুন্ডামি। এবং অভিষেক জানতো, ওর মাথায় একটাই হেডেক ছিল, হচ্ছে অভিজিৎ দাস ববি, যার জন্য কোনো জায়গা ছেড়ে ও টোটাল আমার বাড়ি থেকে 300 মিটার আগে এই বাড়িপুরের গলির মধ্যে ওর এমপি অফিসটা করে, ওখানে ক্রিমিনালদের এনে রাখতো। আমি যখন যেতাম
এখানে আমার পপুলারিটি বেশি বলে, এবং এইবারে ছাপা ভোটে তো এই প্রত্যেকটা বুথ আমি জিতেছি। অভিষেকের যে এমপি অফিস সেখানে 119 ভোটে জিতেছি। তাহলে বুঝতে পেরেছেন যে ওকে কেমন লোকেরা দেখে এখানটায়। তো সেখানে কোমর গেঞ্জি তুলেরা দেখাতো যে মেশিন আছে। আমি ডেসপাইট ছেলে ছিল বলে আমি কিছু ওরা অ্যাটাক করলো কপাট হাটে। তো এই যে কি নাড়ু, মানে আপনাকে মারা হবে, আপনি থানায় যাবেন, পুলিশ উল্টে আপনাকে অ্যারেস্ট করে আপনাকে জেলে পাঠিয়ে দেবে। এবং কোর্টগুলো এমন ছিল, ডায়মন্ড কোর্ট, পুলিশ কোর্ট, যে আপনার আমি কতবার 156 ক্লস 3 আমি কেস করতে গেছি, ওটা হয়নি, নেয়নি জাজ। মানে পরিস্থিতি এমন খারাপ ছিল, আমরা দাঁতে দাঁত চেপে আমাদের লড়াই করতে হয়েছে। এখন সামান্য আপনারা বলছেন এই জাহাঙ্গীরে না এরকম হাজার জাহাঙ্গীর, জাহাঙ্গীর তো এখন এই যে অ্যাডভোকেট মেহবুব গায়েন যার নাম রয়েছে এফআইআর, মেহবুব গায়েন সন্ত্রাস তো প্রথম ওই করে। ও যে কি সন্ত্রাস করেছে আপনাদের কোনো আইডিয়াই নেই। কয়েকটা ঘটনা যদি একটুখানি বলতে পারেন যে কিভাবে এই ধরনের কাজগুলো করা হতো, কিভাবে মানুষকে ভয় দেখানো হতো? এখানে কাজ হতো, প্রথম কথা হচ্ছে এরা মারধর করবে পুরো ক্রিমিনাল বাহিনী নিয়ে এসে, বেশিরভাগই তারা মুসলিমস, এবং যারা বিজেপি করবে তাদেরকে অ্যাটাক করা হবে, থানাতে কেস নিতে গেলে। মানে আপনি পুলিশের বিরুদ্ধে মুভমেন্ট করতে পারবেন, আপনি ক্রিমিনালকে দমন করতে পারবেন। আমি সিপিএম আমলে প্রচুর ক্রিমিনাল দমন করেছি, তো কিন্তু পুলিশ আর ক্রিমিনাল যদি একজোট হয় আপনি কি করে করবেন? এবং কমপ্লেন করা হচ্ছে, কমপ্লেন নেবে না, 156 ক্লস 3 কোর্ট নেবে না। আলিপুর কোর্টের মাধ্যমে কতগুলো করা গেছে, কিন্তু ডায়মন্ড কোর্ট একদম পুরোপুরি ওদের কন্ট্রোলে ছিল, ডায়মন্ড পুলিশ কোর্ট। আর ডায়মন্ডে তো ভালো আমাদের লয়ারও কেউ নেই সেরকম, যার ফলে পরিস্থিতি, আর জাজগুলো সমস্ত সেরকমই ছিলেন, কোনো কিচ্ছু ওরা নিতই না, উল্টে যে আমাদের লোকেদের মিথ্যা কেসে সব জেলের মধ্যে ঢুকিয়ে রেখে দিত। মানে পরিস্থিতি একটা ভয়াবহ নরক। আপনি চিন্তা করতে পারছেন না যে ভারতবর্ষের বুকে একমাত্র লোকসভা যেখানে কোনো পঞ্চায়েত ভোট হয়নি, এবং এই জয়প্রকাশ মজুমদার যিনি ছিলেন এই পঞ্চায়েতের এই কেসের দায়িত্বে, ওনাকে আমি ডায়মন্ডের ফাইল দিয়েছিলাম, ফাইল সরিয়ে দিয়েছিল। আমি অ্যাডেড পার্টি হয়েছিলাম বলে আমার নামে কমপ্লেন করেছিল, ববি কেন অ্যাডেড পার্টি হয়েছে। মানে ডায়মন্ডের অভিষেক এর থেকে জেড অব্দি সবাইকেও কিনে রেখে দিয়েছিল। এটা দেখলেন না 24-এর লোকসভা ইলেকশনটা, যেখানে সিসিটিভি ঘুরিয়ে রাখা হয়েছে, কাদা লেপে দেওয়া হয়েছে, যে আপনার হেভিকল, কাউকে ঢুকতে দেওয়া হয়নি। হ্যাঁ, ইলেকশন কমিশনের গোপন চিঠিতে রয়েছে, সেই চিঠি আমি দেখেছি, দরকার একটা এপিসোড করবেন আমি দেখিয়ে দেবো। তো সেইখানটায় যে জ্ঞানেশ কুমারের আগে যে ছিলেন রাজীব কুমার সিএসসি, তো উনি ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনের জন্য এসপি রাহুল গোস্বামীকে উনি সার্টিফাই করছেন, এবং ইলেকশন অবজারভারকে ফোন তোলেনি। মানে ইলেকশন ডিপার্টমেন্টের সকলেই গরু পাচারে, কয়লা পাচারের টাকা পকেটে ঢুকে গেছিল, এবং ওই চাপটায় রেখেছিলাম বলে আমি যখন হাইকোর্টে কেস করি কেউ আমার পাশে ছিল না, একমাত্র শুভেন্দুদা ছাড়া। শুভেন্দুদা একমাত্র আমাদের বিরোধী দলদাকে দিয়েছিলেন সিনিয়র অ্যাডভোকেট, যিনি বাঘের মতো লড়াই করেছেন, এবং এই অভিষেকের ছাপ্পা ভোট এটা ক্যান্সেল হবেই, যেটা এমপি পদটা ক্যান্সেল হবে। বিরুদ্ধে আপনার যে লড়াইটা ছিল